আমরা তাহলে শুরু করি। প্রায় 100-র কাছাকাছি মনে হয় পার্টিসিপেন্ট, কত 93, 94। আচ্ছা, যারা পার্টিসিপেট করবে তারা অলরেডি হয়তোবা কিছু সময়ের মধ্যে করে ফেলবে। কাজে আমরা শুরু করি, কি বলো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো প্রিয় ছাত্রছাত্রী? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে সরাসরি সাক্ষাৎ না হইলেও একটু ভার্চুয়ালি সাক্ষাৎ করার সুযোগ আসলো। সেই জন্য আমি আসলে তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর আমারও সৌভাগ্য এটা যে তোমাদের সাথে ভার্চুয়ালি আমাদের বহুদিন পরে, তাই না, অনেক দিন পরে একটু সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে। এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, অনেকের সুবিধা অসুবিধা অনেক কিছুই হয়েছে। তোমাদের মধ্যে কি কেউ এরকম আক্রান্ত হয়েছিল, এরকম কেউ আছো নাকি? করোনা দ্বারা আক্রান্ত হয়েছিল এরকম আছে কেউ? আচ্ছা, যাই হোক, এটা একটা তিক্ত অভিজ্ঞতা, বিটার এক্সপেরিয়েন্স। যাই হোক, অনেকের অনেক ধরনের বিপদ আপদ হয়েছে। আমার কথাগুলি কি স্পষ্ট শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকের অনেক রকম বিপদ আপদ হয়েছে, অনেক ধরনের সুবিধা হয়েছে, অনেকের আবার ভালো হয়েছে, ভালো কাটছে। তবে সবচেয়ে বড় বিপদ যেটা, সেটা হচ্ছে যে এই প্রায় এক বছর সময় বাসায় বসে থাকা, এই বেকার অবস্থা, এটা একটা দুর্বিষহ লাইফ সবার জন্যই। যেমন ছাত্ররা সাফার করতেছে, তেমনই ভাবে আমরাও সাফার করতেছি। মোটেও ভালো লাগে না। অফিস যখন করি তখন সেটার একটা প্রাণ আছে, আর আমাদের সবচেয়ে প্রান্ত হলো ছাত্র। স্টুডেন্ট যেখানে নাই সেখানে আমাদের আসলে প্রাণ নেই, নিষ্প্রাণ হয়ে যাই আমরা। ছাত্ররা যখন শিক্ষা প্রতিষ্ঠানে না থাকে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ থাকে না, ছাত্রদেরও একটা দুর্বিষহ জীবন থাকে। যাই হোক, আমরা আশা করি খুব তাড়াতাড়ি আমরা এটা থেকে একটু পরিত্রাণের সুযোগ পাবো, এবং পরিত্রাণ হওয়া দরকার। আর অনেক দিন হয়ে গেছে। আমি আশা করতেছি এটা থেকে আমরা খুব তাড়াতাড়ি হয়তোবা কিছুটা পরিত্রাণ পাওয়ার সুযোগ পাইতে পারি। যদি আরো খুব খারাপ হয়ে যায় তাহলে তো আর কিছু করার নেই, আবার সেই অবস্থার মধ্যে আমাদের যেতে হবে। তো আমরা আশা করি এরকমটি হবে না। ওকে, তা আমরা একটু শুরু করি। শুরু করব কি দিয়ে? আজকের ওয়েদার দিয়ে শুরু করি। আজকের যারা দিনাজপুর, ঠাকুরগাঁও বা পঞ্চগড়ে আছো, তারা তো গত কয়েকদিন থেকে খুব প্রচন্ড রৌদ্রের তাপ ছিল। আজকে কিন্তু কোনো সূর্যের আলো দেখা যাচ্ছে না, বা টেম্পারেচার অনেকটা ফল করছে। গতকালের চেয়ে আজকে টেম্পারেচার ফল করছে। হয়তো আরো 2-1 দিন যদি এই অবস্থা থাকে, তাহলে এই টেম্পারেচার গুলি আরো যদি ফল করে, এটা একটু বিপদের আশঙ্কা আছে। উইন্টার যে ভেজিটেবলস আছে আমাদের, বিশেষ করে পটেটো এবং টমেটো, সেই পটেটো এবং টমেটো কিন্তু একটি মারাত্মক ডিজিজ দ্বারা একটি সাফার হবে বা হওয়ার সম্ভাবনা আছে।
এই ধরনের ওয়েদার থাকলে। সেই ডিজিজটার নাম কি বলতে পারবা নাকি কেউ? বিশেষ করে টমেটো, পটেটো বা সোলানেসিয়াস যে সকল ক্রপ, স্পেশালি টমেটো and potato will be highly suffered by a dangerous, devastating disease when these types of environmental condition are exist. নাম কি? lead blight. Good. lead blight এই ধরনের যখন টেম্পারেচার থাকে, টেম্পারেচার কম, foggy weather বা foggy weather বা একটু হালকা যদি বৃষ্টি হয় তাহলে তার কথাই নেই। হ্যাঁ, তাহলে এই lead blight ডিজিজটা কিন্তু খুব মারাত্মকভাবে ছড়ায় পড়ে বিভিন্ন ক্রপে, বিশেষ করে পটেটো এবং টমেটোতে, উইন্টার ভেজিটেবলস। lead blight এর অর্গানিজমের নাম কি? Phytophthora infestans. Phytophthora infestans. এটা কি ধরনের অর্গানিজম? ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস অর নন ফাঙ্গাস? Fungus. শিওর? জি স্যার, ফাঙ্গাস তো। সবাই শিওর? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা ফাঙ্গাস। কিন্তু একটা কারণে বা অনেকগুলি কারণ, তার মধ্যে আমি একটা কারণ নিয়ে একটু কথা বলবো, যে কারণে বর্তমান যুগে এটাকে ফাঙ্গাসের ক্যাটাগরিতে কনসিডার করা হয় না। এটা আমরা অনেকেই জানি না, আমরা শিক্ষকরা অনেক সময় জানি না, আবার ছাত্ররা তো জানি না। আমরাও বলি ফাঙ্গাস ফাঙ্গাস, আসলে এটা ফাঙ্গাস নয়। তার একটি কারণ হলো যে আমি কিন্তু এখনো ক্লাস শুরু করি না, আমি এমনি একটু গল্প করতেছি তোমাদের সাথে। তার কাইটিন দ্বারা গঠিত। ফাঙ্গাসের সেল হলো কাইটিন দ্বারা গঠিত, কিন্তু ফাইটোপথোরার ক্ষেত্রে ঘটছে ব্যতিক্রম। ফাইটোপথোরার সেল হলটা সেলুলোজ দ্বারা গঠিত। বুঝতে পারছো? যেহেতু সেলুলোজ দ্বারা গঠিত, যার কারণে আরো অনেকগুলি ক্যারেক্টার আছে, সেগুলি আমি বলবো না। একটা ক্যারেক্টার কেন বলতেছি এটা বুঝতে পারবা। যেহেতু সেলুলোজ দ্বারা গঠিত, কাজেই এটাকে এখন আর এই ফাঙ্গাস ক্যাটাগরিতে রাখা হয় না, এটাকে অন্য একটা ক্যাটাগরিতে নিয়ে গেছে, নন ফাঙ্গাস। তোমাদের মাইকগুলো একটু মিউট করে রাখবা, প্রয়োজন না হইলে ইয়া করবো না। আমি বারবার যদি অল মিউট করি তাহলে মুশকিল, তো আবার তোমরা তো আনমিউট করে ফেলতে পারবা। কাজে তোমরা নিজেরা এটা একটু খেয়াল করবা। অনেক সময় ব্যাড সাউন্ড আসে, এগুলি কথা বলার সময় যদি সাউন্ড আসে তো খুব ডিস্টার্ব হয়। নিজেরা কথা বললে আনমিউট করে কথা বলবো, সমস্যা নেই। আমরা বলতেছিলাম যে আসলে এই আমাদের ফাইটোপথোরা, পিথিয়াম যে এই ক্যাটাগরির যে ফাঙ্গাস, তারপরে পেরানোস্পোরা, এদের সেল ওয়ালটা সেলুলোজ দ্বারা গঠিত। সেলুলোজ সাধারণত তো প্লান্টের সেল ওয়ালটা সেলুলোজ দ্বারা গঠিত, কিন্তু প্লান্ট রিলেটেড কিছুটা এটা। আর ফাঙ্গাস যেহেতু কাইটিন দ্বারা গঠিত, এটা প্লান্ট রিলেটেড নয়, এটা ইনসেক্টের সাথে রিলেটেড। অন্যান্য ফাঙ্গাস, বিশেষ করে অ্যাসকোমাইকোটিনার পরে অ্যাসকোমাইকোটিনা, বেসিডোমাইকোটিনা বা ডিউটেরোমাইকোটিনা, এটাকে অন্যভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে ইদানিং। এদের সেল ওয়ালটা কাইটিন দ্বারা গঠিত। এখন কেন বললাম এটা? বললাম এই জন্য যে আমরা যখন এই অর্গানিজমকে কন্ট্রোল করতে চাই, ফিল্ডে ডিজিজ দেখা দিয়েছে, এই অবস্থায় যদি আমরা ফাঞ্জিসাইড প্রয়োগ করতে চাই, তাহলে সব ধরনের ফাঞ্জিসাইড কিন্তু সব ফাঙ্গাসকে কিল করবে না। যাদের বডি সেলুলোজ দ্বারা গঠিত, তাদেরকে ফাঞ্জিসাইডের এমন ভাবে ফাঞ্জিসাইড তৈরি করা হয় যাতে করে সেল ওয়ালটা ডিগ্রেড হয়ে যায়। সেল ওয়ালটা যাদের ডিগ্রেড হয়ে যায়, ফাঞ্জিসাইডের ফর্মুলেশনে এটা গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট থাকে আর কি। এখন যাদের কাইটিন দ্বারা গঠিত, তাদেরকে এমন কেমিক্যাল দিতে হবে যাতে করে সেখানে কাইটিনেজ এনজাইম তৈরি হয়। আর সেলুলোজ দ্বারা যাদের গঠিত, তাদেরকে অন্য ধরনের সেলুলোজ ডিগ্রেড করে এই ধরনের এনজাইম দ্বারা ফাঞ্জিসাইড তৈরি করতে হবে, ফাঞ্জিসাইড বা পেস্টিসাইড।
ফাঞ্জিসাইড একেবারে সরাসরি বলা যাবে না এখন, ওটা পেস্টিসাইড বললে সুবিধা, সবকিছুকেই মিন করে। তো এমন পেস্টিসাইড তৈরি করতে হবে যেটা সেলুলোজকে ডিগ্রেড করে। যার কারণে দেখবা ম্যানকোজ্যাব গ্রুপের যে সকল ফাঞ্জিসাইড, এই ফাঞ্জিসাইড গুলি সবসময়, যেমন ডাইথেনিয়াম 45, অ্যাক্রোভেট, তারপরে এদেরকে ব্যবহার করা হয় লেড ব্লাইট কন্ট্রোল করার জন্য, দ্যাট ইজ ফাইটোপথরা পিথিয়াম, এদেরকে কন্ট্রোল করার জন্য সবসময় ম্যানকোজ্যাব গ্রুপের কিছু কিছু ফাঞ্জিসাইড আছে, এগুলি ব্যবহার করা হয়। অথবা ম্যানকোজ্যাবের সাথে অন্য একটা ফাঞ্জিসাইড যোগ করে দিয়ে এখন কম্বাইন্ড কিছু ফাঞ্জিসাইড বাজারে আসছে, এইগুলিও করা হয়। কিন্তু দেখবা যে ম্যানকোজ্যাবের একটা উপাদান সেখানে থাকবে, বিশেষ করে পিথিয়াম ফাইটোপথরার ক্ষেত্রে। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি খেয়াল করো সার্কোস্পোরা অল্টারনারিয়া বা বাইপোলারিস, এদেরকে কন্ট্রোল করার জন্য এই ম্যানকোজ্যাব গ্রুপের ফাঞ্জিসাইড ব্যবহার সাধারণত করা হয় না, তবে কাজ করে, একেবারে যে কাজ করে না তা নয়। এই কথাটুকু বলার জন্য কিন্তু আমি আমার এই ভূমিকাটা অবতরণ করছি। আরেকটা জিনিস একটু মনে করাই দিই তোমাদেরকে, তোমরা তো এখন পাস করে যাবা। ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করার জন্য আমরা তো কন্ট্রোল করা যায় না, ব্যাকটেরিওসাইড বাজারে কিন্তু এখন পাওয়া যায় না। দুই একটা কোম্পানি নিয়ে আসছিল, এইটাও খুব বেশি চলে না বা বিভিন্ন কারণে এগুলি অফ হয়ে গেছে। তবে ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করার আমাদের একটা লোকাল পদ্ধতি বলবো, আর একটা লোকাল মানে আমাদের সাধারণত যেটা প্র্যাকটিস করা হয়, এটা একটা বলবো। সেটা হলো যে জমিতে যদি ব্লিচিং পাউডার দিয়ে দেওয়া হয়, জমিতে ব্লিচিং পাউডার প্রয়োগ করলে সেটা অনেক সময় শেষ চাষের সময় যদি ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় তাহলে এই ব্যাকটেরিয়াল ডিজিজ কিছুটা কমে। আর যদি ব্যাকটেরিয়াল ডিজিজ দেখাই যায় ফিল্ডে বা অন্য কোথাও, যে কোনো ক্রপের ক্ষেত্রে, এটা মনে রাখবা, তাহলে তোমরা কপার কন্টেনিং কোনো ফাঞ্জিসাইড সাজেস্ট করবা। কপার কন্টেনিং, যেমন কুপ্রাভিট, তারপরে কপার অক্সিক্লোরাইড অথবা বর্ধ মিক্সচার, এই জাতীয় যে সকল ফাঞ্জিসাইড আছে এইগুলি তোমরা সাজেস্ট করে দিবা। ঠিক আছে, মনে থাকবে তো? এটা আমার গল্প বলা শেষ, মনে থাকবে? ফাঙ্গাসের ফাইটোপথরার ক্ষেত্রে কি ব্যবহার করবা? ম্যানকোজেব গ্রুপের ফাঞ্জিসাইড। ম্যানকোজেব গ্রুপ, হ্যাঁ, ম্যানকোজেব গ্রুপটা থাকলে ভালো হবে। যেমন ম্যানকোজেবের গ্রুপের প্রথম ফাঞ্জিসাইড বহুদিন থেকে চলছে ডাইথেনিয়াম 45, এটার সাথে এখন আরো বিভিন্ন রকম কম্বিনেশন দিয়ে বহু কিছু করা হয়েছে, অ্যাক্রোভেট, তারপরে সিকিউর, তারপরে রেডোমিল গোল্ড, রেডোমিল, এগুলির মধ্যে ম্যানকোজেব আছে। যাক, আর যদি যাদের সেল ওয়াল কাইটিন দ্বারা গঠিত, তাদের ক্ষেত্রে অন্য ফাঞ্জিসাইড ব্যবহার করতে হবে, নট ম্যানকোজেব। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি সাজেশন দিবা? ব্যাকটেরিয়া কন্টেনিং ফার্টিলাইজার, যেমন কুপ্রাভিট, বর্ধ মিক্সচার, রাইট, পারঅক্সাইড, কপার অক্সিক্লোরাইড, কি অক্সিক্লোরাইড, কপার অক্সিক্লোরাইড, রাইট, কপার অক্সিক্লোরাইডও দেওয়া যাবে। আর যদি জমিতে প্রয়োগ করতে হয় তাহলে আমাদের দেশীয় একটা পদ্ধতি আছে, সেটা হলো ব্লিচিং পাউডার। 10 থেকে 12 কেজি ব্লিচিং পাউডার জমিটা শেষ চাষ করার সময় জমিতে প্রয়োগ করে, সেটা সাথে সাথে মানে শেষ চাষের আগে, যাতে করে মাটির মধ্যে থেকে যায়, কারণ ব্যাকটেরিয়া সাধারণত মাটি সয়েল বর্ন, তো এটা খুব উপকারী হয় তখন। বিশেষ করে পটেটোর যে উইল ডিজিজ হয় বা টমেটোর উইল ডিজিজ হয়, এইগুলির ক্ষেত্রে জমি শেষ চাষের আগে ব্লিচিং পাউডার প্রয়োগ করে 10 থেকে 12 কেজি ব্লিচিং পাউডার পার হেক্টরে দিয়ে ভালো করে চাষ দিয়ে জমির সাথে মিশিয়ে দিতে হবে, এবং 7 থেকে 10 দিন পরে বীজ বপন করতে হবে, কারণ তার একটা টক্সিসিটি থাকে সয়েলের মধ্যে। এটা টক্সিসিটিটা যাতে করে শেষ হয়ে যায়, তারপরে বীজ বপন করলে ভালো, না হলে কিন্তু টক্সিসিটির কারণে জার্মিনেশন হ্যাম্পার হইতে পারে, এটাও খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমার
স্টোরি হিস্ট্রি শেষ। এখন আমরা যাই আজকে ডিজিজেস অফ পটেটো। আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। পটেটো আমাদের একটা মোস্ট কমন ভেজিটেবল ক্রপস। সারা পৃথিবীতে এটা অনেক দেশে স্ট্যাপল ফুড হিসেবে ব্যবহার করা হয়। আমরা এটাকে ভেজিটেবলস হিসেবে পর্যন্ত ব্যবহার করে থাকি বা খেয়ে থাকি। এটা অনেকগুলি ডিজিজ আছে যে ডিজিজ দ্বারা ক্রপটা আক্রান্ত হয়। তার মধ্যে প্রথম এবং প্রধান যে ডিজিজ সেটা হলো লেড ব্লাইট অফ পটেটো caused by Phytophthora infestans. It is not a true fungi because its cell wall is contained with cellulose, right? এটা তারপরে এটার ইতিহাস তোমাদের জানা আছে, আমি আর সেদিকে যাব না। Then another important disease, early blight. This is caused by Alternaria solani. Early blight আমাদের দেশে খুব একটা মেজর নয় এটা, কিন্তু তার কখনো কখনো আবার মেজর হয়ে যায়। এই জন্য এটা আমাদের খুব স্টাডি করতে হয়। আর মেজর একটা ডিজিজ আছে, সেটা হলো ফিউজেরিয়াম উইল্ট আর ড্রাই রট। ফিউজেরিয়াম উইল্ট এটা ফিউজেরিয়াম সয়েলের মধ্যে থাকে, গাছ উইল্টেড হয়ে যায়। কৃষকরা একবার বলবে যে হার্ট অ্যাটাক করছে গাছে। এটা ফিউজেরিয়াম উইল্টের কারণেও হয়, আবার ব্যাকটেরিয়াল উইল্টের কারণেও হয়। ভার্টিসিলিয়াম উইল্ট আছে, ভার্টিসিলিয়াম উইল্টের কারণেও গাছ উইল্ট হয়। উইল্ট মানে নেতিয়ে পড়া। উইল্ট কেন হয় জানো? কি কারণে গাছ উইল্টেড হয়? হ্যাঁ, scarcity of water. Yes, scarcity of water. Why scarcity occur in the plant? Available water is present in the soil, but it যখন স্যার রুটে ইনফেকশন হয় কোনো কারণে, তখন যে ফ্লো অফ ওয়াটার, যে উপরের দিকে যে পানিটা যায় সেটা বাধাপ্রাপ্ত হয়, যার কারণে উইল্ট হয়। উপর দিকে পানি কি দেওয়া যায়, কোথায় বাধাপ্রাপ্ত হয়? ভাস্কুলার বান্ডল অ্যাটাক করে, ব্লক করে দেয়। রাইট, ভাস্কুলার বান্ডলটা কি, সেটা কি দ্বারা গঠিত, কি টিস্যু দ্বারা? জাইলেম এন্ড ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম, রাইট। এখন ওই উইলটা কি জাইলেমে হয় না ফ্লোয়েমে হয়? জাইলেমে হয়। ভেরি গুড, গুড গুড, জাইলেমে হয়। ট্রান্সলোকেশনটা আসলে ব্লক করে দেয়। আর রুট ইনজুরি হলে তো গাছ উইল্টেড হবেই, কিন্তু এটা রুট ইনজুরি না হয়েও উইল্ট হতে পারে যদি জাইলেমটা ব্লক হয়ে যায়। ভালো, তোমাদের খুব ভালো ধারণা আছে, ভালো। আমরা তারপরে যাই, আমরা আরেকটি ডিজিজ আছে, রাইজেক্টোনিয়া ক্যাঙ্কার আর ব্ল্যাক স্কার্ফ। এখানে একটু কথা আমাদের বলে নিতে হবে। অর্গানিজমে লেখা আছে রাইজেক্টোনিয়া সোলানি আর থানাটিপুরাস কিউকামারিস, নিচে লেখা আছে টেলিওমর্ফ। একটু ব্যাখ্যা দাও দেখি, কারো জানা থাকলে। কারো কি জানা আছে? আমি বলে দিচ্ছি। তৈরি করে এই জন্য। হ্যাঁ হ্যাঁ স্যার, এই ফাঙ্গাসটা টেলিওস্পোর তৈরি করে? না, টেলিওস্পোর তৈরি করে না। টেলিওস্পোর তৈরি করে হলো কোন ফাঙ্গাস করে বলতে পারবা? টেলিওস্পোর ব্যাসিডিওমাইকোটিনার যে সকল ফাঙ্গাস, তারা টেলিওস্পোর তৈরি করে। কিন্তু এটা ডিটোরোমাইকোটিনার ফাঙ্গাস, রাইজেক্টোনিয়া স্ক্লেরোসিয়াম তৈরি করে। এখন এই রাইজেক্টোনিয়ার ডিটোরোমাইকোটিনাতে কখন যাবে? যখন তার সেক্সুয়াল রিপ্রোডাকশন পাওয়া যাবে না, তখনই তারা ডিটোরোমাইকোটিনাতে চলে গেল। কিন্তু দেখা গেছে ল্যাবরেটরিতে বা আর্টিফিশিয়ালি অথবা ন্যাচারালি কখনো কখনো কিছু ডিটোরোমাইকোটিনার ফাঙ্গাসের সেক্সুয়াল রিপ্রোডাকশন বা সেক্সুয়াল স্পোর পাওয়া যায়। যখন পাওয়া যায় তখন এটা আইদার অ্যাসকোমাইকোটিনা অথবা ব্যাসিডোমাইকোটিনাতে শিফট করে। যখন অ্যাসকোমাইকোটিনা বা ব্যাসিডোমাইকোটিনাতে শিফট হয়, তখন তার নামেরও পরিবর্তন হয়। এখানে এই রাইজেক্টোনিয়ার ক্ষেত্রে ঠিক সেম ঘটনা ঘটছে। সে রাইজেক্টোনিয়া হিসেবে ছিল ডিটোরোমাইকোটিনাতে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই ফাঙ্গাসটার অ্যাসকোস্পোর তৈরি হয়েছে। ল্যাবে বা আর্টিফিশিয়ালি যে কোনো ভাবে তারা তৈরি করতে সক্ষম হয়েছে। যখন অ্যাসকোস্পোর হয়েছে, ডেফিনেটলি এই ফাঙ্গাসটা তখন অ্যাসকোমাইকোটিনাতে চলে যাবে।
আর যখনই সে অ্যাসকোমাইকোটিনাতে যাবে তখন তার নামেরও পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে আদি অবস্থানটাও জানতে হয়, পরের অবস্থানটাও আমাদের জানতে হয়। সেই জন্য আর এই যে যখনই সেক্সুয়াল স্পোর পাওয়া যায় তখন সেটাকে টেলিওমর্ফ বলা হয়, নট টেলিওস্পোর, টেলিওমর্ফ অথবা পারফেক্ট স্টেজ। আর রাইজোকটিনিয়া যখন হলো এটা হলো এনামর্ফ। এই দুইটা কথা একটু মনে রাখার চেষ্টা করবো। এটা হলো এনামর্ফ বা অ্যাসেক্সুয়াল স্টেজ। এনামর্ফটাকে বলা হয় অ্যাসেক্সুয়াল স্টেজ বা ইমপারফেক্ট স্টেজ। তিনটা স্টেজ দেখো, asexual stage, imperfect stage or anamorph. It is sexual stage, perfect stage or teleomorph. মনে থাকবে? একজন একটু উত্তর দাও। টেলিওমর্ফটা কি এটা একটু ব্যাখ্যা দাও আমাকে। Sexual stage of Deuteromycotinus fungus. Yes, sexual stage of Deuteromycotinus fungus. Thanatiphorus cucumaris, কার sexual stage? রাইজোকটোনিয়া সোলানি। Good. Rhizoctonia solanir sexual stage হলো Thanatiphorus cucumaris. মনে থাকবে এটা? সহজ বানানটা দেখো, থানা তো মনে থাকে সবারই, চোর পুলিশ নিয়ে যাদের কাজ থাকে। থানাটিফোরাস, THANA, থানাটিফোরাস কিউকামারিস, আশা করি মনে থাকবে এবার। তারপরে গ্রে মোল্ড, আরেকটি ডিজিজ, বট্রাইটিস সিনেরা দ্বারা হয় গ্রে মোল্ড। ড্যাম্পিং অফের কথা তো আমরা সবাই জানি, পিথিয়াম দ্বারা হয়। পিথিয়াম হলো জেনাস, অন্যান্য আরো জেনাস দ্বারা হয়, তো আমরা মেইনলি পিথিয়ামটাকে কনসিডার করে থাকি। পিথিয়াম আল্টিমাম, পিথিয়াম লিবারিয়ানাম, পিথিয়াম অ্যাফানিডারমেটাম, তিনটা স্পিসিস মেজর, আর অনেকগুলি স্পিসিস আছে এটার, কিন্তু মেজর এই তিনটা স্পিসিসই ড্যাম্পিং অফ ডিজিজ করে। ড্যাম্পিং অফটা কি গাছ যখন পটেটো রেস্ট হবে এই অবস্থায় কি ড্যাম্পিং অফ হবে, কি মনে হয়? ড্যাম্পিং অফ সিডলিং স্টেজে হয়। অফকোর্স ড্যাম্পিং অফ অবশ্যই সিডলিং স্টেজে হয়। কারণ কি জানো? এটা কারণটা হলো পিথিয়াম অলওয়েজ, অনেকে তো খাবারে অনেক সেন্সিটিভিটি থাকে না, পিথিয়ামের খাবারে কিছুটা সেন্সিটিভিটি থাকে আছে। সেটা হলো যে সে জুভিনাইল টিস্যুকে লাইক করে। জুভিনাইল মানে কি? ইয়াং কচি যে টিস্যু আছে, সেই জুভিনাইল টিস্যু তার পছন্দ। জুভিনাইল টিস্যু থেকে যখন একটু হার্ড টিস্যু হয়ে যায়, টিস্যু যখন একটু ম্যাচিউর হয়ে যায়, তখন সেখানে এই পিথিয়াম সাধারণত ইনফেক্ট করতে পারে না। ঠিক আছে, এই জন্য এটা সিডলিং স্টেজে হয়। সিডলিং স্টেজে জুভিনাইল মানে কি? ইয়াং কচি, একদম ইয়াং যে টিস্যু আছে সেটা হলো জুভিনাইল টিস্যু বলা হয়। এই জন্য এটা সিডলিং স্টেজে হয়, যে কোনো সিডলিং স্টেজ। দেখো গাছের গোড়ায় হঠাৎ করে পচন ধরেছে, অথবা গাছের গোড়াটা কনস্ট্রিক্টেড হয়ে গেছে, চিকন হয়ে গাছটা আলটিমেটলি এক সাইডে পড়ে গেছে, ঢলে পড়ে গেছে। এই কন্ডিশনটা হলো ড্যাম্পিং অফ। ড্যাম্পিং অফের বিভিন্ন রকম ইয়ে আছে, প্রি ইমার্জেন্স, পোস্ট ইমার্জেন্স, আমরা সুযোগ পেলে পরে আলোচনা করব। দেন পাউডারি মিল্ডিউ, ইরাইসিফিস সিকোরাসিয়ারাম দ্বারা হয়। খুব মেজর ডিজিজ না, তবে হয়। পাউডারি স্ক্যাব পঞ্জোস্পোরা সাবটেরিনিয়া দ্বারা হয়। এটা আমাদের দেশের জন্য খুব একটা মেজর না, কিন্তু কখনো কখনো এইসব ডিজিজগুলি মেজর হয়ে যায় বা যেতে পারে। ওয়ার্ড ডিজিজ সিনকাইটিয়াম এন্ডোবায়োটিকাম, এটা আমাদের দেশে মাইনর, কোনো সময় কোনো দেশে এটা খুব ব্যাপক আকার ধারণ করতে পারে। আচ্ছা, মেজর ডিজিজ বা মাইনর ডিজিজ গুলি কখনো কখনো মেজর হয়, তার মানে কি? কেউ একটু ব্যাখ্যা করতে পারবা কেন হয়? এনভায়রনমেন্টাল চেঞ্জ এর জন্য। হ্যাঁ, এনভায়রনমেন্টাল চেঞ্জের জন্য হতে পারে। আর ডিজিজ ডেভেলপমেন্টের জন্য যখন ফেভারেবল কন্ডিশন হবে তখন। হ্যাঁ, ওই তো এনভায়রনমেন্টাল কন্ডিশন যখন চেঞ্জ হবে তখন। আর
স্যার আরেকটা কারণ মনে হচ্ছে, সেটা হচ্ছে যে ফাঙ্গিসাইডের যে রেটটা, প্রপার রেট, হ্যাঁ। ওটাই হয়তো বা ইউজ করা হয়নি, বিষগুলোটা ব্রেক ডাউন করে ফেলে হ্যাঁ, এজন্য। আচ্ছা, এটাও হতে পারে। আরেকটা হলো তার জেনোমিক আর ফাঞ্জিসাইডের উপর রেজিস্ট্যান্স যদি গড় হ্যাঁ, ফাঞ্জিসাইডের উপর রেজিস্ট্যান্স। হ্যাঁ, আরেকটা জেনোমিক কি বলা হয়? স্যার এদের যে জেনোমিক চেঞ্জ হয় ফাঙ্গাস গুলোর, হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় অ্যাডাপ্টেশনের জন্য নিজেদের জেনোমিক চেঞ্জ করে করে মানে এপিডেমিক তৈরি করে। ভেরি গুড। এই জেনোমিক চেঞ্জটাকে কি বলে? মিউটেশন। মিউটেশন। ভেরি গুড। এই মিউটেশনের কারণে হইতে পারে। আর কি কারণে হতে পারে? তোমরা তো ভালো জানো, এগুলো খুব মজার জিনিস। মিউটেশনের কারণে হইতে পারে, এনভায়রনমেন্ট চেঞ্জের কারণে হইতে পারে। ডিজিজ ট্রায়াঙ্গেলের দিকে তাকাও, দুইটা তো তোমরা বললা, আরেকটা কি বাকি থাকলো? স্যার তাহলে হোস্ট। হ্যাঁ, হোস্ট। ভেরি গুড, হোস্ট। সাসেপ্টেবল হোস্ট। হ্যাঁ, হোস্ট যদি হঠাৎ করে সাসেপ্টেবল হয়ে যায়, তখন এই ডিজিজটা, মাইনর ডিজিজটাও মেজর হতে পারে, তাই না? সাসেপ্টেবল যদি হোস্ট থাকে, তাহলে মাইনর ডিজিজ কখনো কখনো মেজর ডিজিজ হয়ে যায়। যেমন আমাদের দেশে তোমরা দেখতে পারবা যে রাইসের একটা উদাহরণ দিই। রাইসের লক্ষ্মীর গু, যেটা ফলস স্মার্ট, এটা কিন্তু খুব মাইনর একটা ডিজিজ ছিল আমাদের দেশে, কোনো খুব একটা গুরুত্বই দেওয়া হতো না। আনফরচুনেটলি BR49 একটা রাইস যখন তারা রিলিজ করে, এই গবেষণাগার থেকে রিলিজ করার আগে এগুলি টেস্ট করে নিতে হয়, তখন এটা কিন্তু এই ইয়ার উপর, ফলস স্মার্ট ডিজিজের উপর সাসেপ্টেবল ছিল। তারপর বিনা-7 একটা রাইস, বিনা-17 আরেকটা রাইস, এগুলি কিন্তু ফলস স্মার্টের উপর সাসেপ্টেবল। তারা কিন্তু রিলিজ করে দিয়েছে। রিলিজ করে দেওয়ার পরে দেখো, বিনা-7, BR49, বিনা-17, এই রাইসগুলি কিন্তু এখন ব্যাপকভাবে কৃষকরা কাল্টিভেশন করে। কারণ হলো এটা শর্ট ডিউরেশনের ক্রপ। এই ক্রপগুলি ভেরি শর্ট ডিউরেশন। আমন ধানের চাষ করা হয়, এটা এই রাইসটা কাল্টিভেশন করে হারভেস্ট করে তারপরে পটেটো কাল্টিভেশন করে, বা টমেটো বা উইন্টার ভেজিটেবলস তারা কাল্টিভেশন করে, এটা সময় পায়, 10 থেকে 15 দিন সময় এখানে পায় অগ্রিম। যার কারণে কৃষকরা এটা ব্যাপকভাবে চাষ করে, ফলনও ভালো হয়, বাট এটা ইয়ার প্রতি খুব সাসেপ্টেবল হয়ে গেছে। আগে থেকে একটু সাসেপ্টেবল ছিল, মনে করছে এটা সমস্যা হবে না, রিলিজ করছে, কিন্তু দেখা গেছে এখন ফলস স্মার্টের প্রতি হাইলি সাসেপ্টেবল হয়ে গেছে। যার কারণে এই ভ্যারাইটিগুলি হয়তো বা খুব তাড়াতাড়ি বা কোনো এক সময় উঠায় নিতে হবে। ওরা রিসার্চ ছাড়াই উঠায় নেয়, অন্য ভ্যারাইটি দিয়ে এটাকে রিপ্লেস করে দেয়, তাদের কৌশল আছে, আমরা সেদিকে আর যাবো না। তবে আমরা জানলাম যে মাইনর ডিজিজ গুলি কখনো কখনো মেজর হয়ে যেতে পারে। মেজর 3টা কজ আমরা দেখছি, যে অ্যাব্রাপ্ট চেঞ্জ অফ দ্য অর্গানিজম, that is mutation, environmental condition become favorable for pathogen and unfavorable for host, and sometimes susceptible host, and monoculture মানে কন্টিনিউয়াস যখন কালচার করা হয়, তখন এই হোস্টের মধ্যে প্রাথমিক যে ইনোকুলাম সেটা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, একসময় এটা এপিডেমিক আকারে ধারণ করতে পারে। ঠিক আছে, তোমাদের কনসেপশন খুব ভালো। আমরা একটু অগ্রসর হই। আমরা এতক্ষণ ফাঙ্গাল ডিজিজ নিয়ে আমরা আলোচনা করছিলাম, যদিও আমরা বলছি যে লেড ব্লাইট, পিথিয়াম, তারপরে ফাইটোপথরা এরা ফাঙ্গাস নয়, তবুও এখন আমরা এটা অনেকটা ফাঙ্গাস গ্রুপের মধ্যেই আলোচনা করে থাকি। আমরা কিন্তু সিলেবাসটা এখন ওইভাবে চেঞ্জ করতে পারি নাই, যার কারণে আমরা এটাকে ফাঙ্গাস ডিজিজ বলেই ধরে নেই। কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের জানার জন্য আমি বলছি যে এটা অ্যাকচুয়ালি ট্রু ফাঙ্গাস নয়। ওকে, ওগুলি শেষ। এখন আমরা আসি ব্যাকটেরিয়াল ডিজিজের ক্ষেত্রে। উইল্ট আর ব্রাউন রট একটা ডিজিজ, উইল্ট ডিজিজ বা ব্রাউন রট। উইল্ট নিয়ে তো আমরা ফিউজারিয়ামের ক্ষেত্রে একটু আলোচনা করছি। এই ক্ষেত্রে উইল্টটা হয় ফিল্ডে, গাছের মধ্যে, আর ব্রাউন রট টিউবারের মধ্যে হয়। তোমরা একটা জিনিস খেয়াল করবা যে টিউবার যখন কাটা হয়,
তরকারির জন্য কাটো বা যে কোনো সময় তো কাটতে হয় বা কাটা হয়, তখন অনেক সময় দেখা যায় তার যে পেরিফেরি মানে চামড়া স্কিনের নিচে দিয়েই চতুর্দিকে ব্রাউন বাদামি বর্ণের একটা গোলাকার রিং এর মতো একটা দাগ, কিছু দাগ দেখা যায়। এটা এই এর কারণে হয়। রালস্টোনিয়া সোলানিসিরাম যে অর্গানিজম, ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার কারণে এই ডিজিজটা হয় ভিতরের দিকে, বাইরে থেকে কিছুই বোঝা যায় না। এটাকে ব্রাউন রড ডিজিজ বলা হয়। সিমটমটা কিন্তু আমি একটু বলে দিলাম, সুযোগ হলে আমি দেখাবো পরবর্তী। আর যখন ফিল্ডে হয় উইল্টের মেকানিজম তোমরা ভালো জানো, এটা নিয়ে আমরা পরে হয়তো আলোচনা করব। এখানে এসওয়ান দিয়ে আরেকটা নাম লেখা আছে, এটা কি? এসওয়ান হলো সিনোনিম। রাইট, সিনোনিম। সিনোনিম মানে আগে এই নামটা ছিল, কিন্তু পরবর্তীতে এটাকে চেঞ্জ করে আরেকটা নাম আনা হয়েছে। এটা বিভিন্ন কারণে যারা নোমেনক্লেচার করে তারা করে থাকে। এই জন্য আমাদের দুইটা নামই জানতে হবে, রালস্টোনিয়া সোলানিসিয়ারাম, আগের নামটা ছিল সিউডোমোনাস সোলানিসিয়ারাম, লেটেস্ট নাম হলো রালস্টোনিয়া। হ্যাঁ, কি প্রশ্ন? এক্সামে কি স্যার দুইটাই নাম দিতে হবে? হ্যাঁ, এক্সামে দুইটা নাম দেওয়াই ভালো, তুমি একটা দিলেও চলবে। তোমরা শুধু এক্সাম নিয়ে আসো কেন, একটু শেখার চেষ্টা করো না কেন? আমি তো আসলে পড়াইতে আসিনি আজকে, এমনি তোমাদের সাথে গল্প করতে। এক্সামের আগের পরিবেশ তো এই জন্য। তাই তোমাদের কি তাড়াতাড়ি এক্সাম হবে নাকি? জি স্যার, 10 তারিখে। 10 তারিখে? 10 তারিখে জি তোমাদের? স্যার 10 তারিখে স্যার রুটিন হয়ে গেছে তো। তাহলে এই আমি যে ক্লাস নিতে সেটা কোন কাদের? আমি যে আজকে ক্লাসটা স্টার্ট করব, স্যার আমাদেরই 4-2। এই যে তোমাদের ইয়া হবে এটার, এই সামনে যে পরীক্ষা হবে এটার? জি স্যার, ফাইনাল কুইজ সব একসাথে হবে। না সেটা আমি বুঝছি, তাহলে তো তোমাদের তো এই ক্লাসগুলো আগে হয়েছে। জি জি স্যার। তাহলে আজকে কেন? আমি তাহলে ভুল করছি। আমি তো আরেকটা স্যার, আপনি কি স্যার স্পেশাল বেসের ক্লাস ভাবছিলেন? হ্যাঁ, স্পেশাল বেস। তাহলে আমাদের সিআর মনে ভুল করছে কিনা, বা আমরা কি? আমি তো আসলে প্রশ্ন ছিল যে আমাদের তো ক্লাস শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি তো তোমাদের ক্লাস নিতে চাই না, আমি তো স্পেশাল বেসের ক্লাস নিতে চাচ্ছি। স্যার আপনি তো আমাকে ফোন দিয়ে বলছিলেন স্যার ক্লাস নেবেন, আমি তো আসলে জানি না যে আপনি স্পেশাল বেসের ক্লাস নেবেন। না, আমি বুঝতে পারি নাই, বুঝছো? ওই যে সিআর, আমার এখানে নাম লেখা ছিল CR4, বুঝতে পারছো? ওই নামে ছিল, ওই জন্য আবার CR42 আর একটা নাম ছিল, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি ঢুকছি, আমি কিছুক্ষণ কথা বলে যাই। তোমাদের তো অনেক প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলি করো, আমি আর এটা নিয়ে আলোচনা করব না। ওই প্রশ্নগুলি মানে ওই এমদাদ স্যার হয়তো একটু কুইজ মানে সাজেশন দিবেন আর কি, এই জাতীয় কিছু। সাজেশন দেন স্যার। স্যার সাজেশন দিছে স্যার, আমাদের একটু সাজেশন দেন স্যার। আপনি সাজেশন তো আমি অলরেডি দিয়ে দিয়েছি, তারপরে এমদাদ স্যার একটু দিবেন। স্যার হ্যাঁ স্যার, আপনি যেটা দিছিলেন ওইটাই করব স্যার। এরকমই তো, যে শীটটা আছে সেটাতে রুট নাই। শুরুতে ছিল যেটা। শীট কোথায়? আমি তো শীট জানি না, শীট কোথায় পেলাম? স্যার আমি পুরাতন একটা শীট পাইছি, ওটাতে রুট নট। আরে আমি তো শীটের কথা বলি নাই, শীট তো পুরাতন করছে কি করছে আমি জানি না তো, ওটা তো আমি করিনি শীট, আমার শীট। তো স্যার আপনি কি শীট দিয়ে দিবেন স্যার? না না, আমার তো কোনো শীট নাই, লেভেল 4 এর বা এরকম কোনো শীট তো আমার কাছে নেই। স্যার সফট কপিটা দিয়ে দিতেন। সফট কপি তো তোমরা ইয়াতে নিতে পারবা, অলরেডি তোমাদের মধ্যে তো এই স্লাইড, সফট কপি বলতে আমার স্লাইড আছে, স্লাইড তো তোমাদের রেকর্ড হওয়ার কথা, কেউ না কেউ স্যার রেকর্ড। স্লাইডে আপনি পিডিএফ ফাইল দিয়ে দিলে ওখান থেকে। আমি অলরেডি দেই নাই, অলরেডি এটা তো আসলে এটা একটা মিস্টেক হয়ে গেল। হ্যাঁ, তাহলে ওই যে আচ্ছা ঠিক আছে, তোমরা একবার বলবো না যে স্যার আমাদের ক্লাসগুলি হয়েছে? স্যার আমি তো ভাবছি স্যার আপনি সাজেশন দিবেন স্যার, শর্ট বা কিছু বলবেন স্যার। আমি আসলে ওই যে ইয়াটা, তাহলে ওদের সিআর এর নাম কি জানো নাকি? স্যার ওদের
রামিম স্যার। রামিম স্যার, রামিম। আচ্ছা, যদি কন্টাক্ট করার সুযোগ থাকে তাহলে বলে তো আমার সাথে কন্টাক্ট করতে, কালকে আমি একটা ক্লাস অফার করবো ওদের। হ্যাঁ, আচ্ছা আমি তোমাদের শেষ করি, তাহলে আমি আর বেশিক্ষণ থাকবো না, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিব। বলো কি সাজেশন? সফট কপি আমি কি এটা এখন পিডিএফ করে দিয়ে দিব? ভুল থাকতে পারে, বুঝছো, আমার তো একেবারে সব জানা নাই, এই জন্য ওই ভুল কপি দেওয়া তো, যেগুলো তোমরা পড়বা কিছু জিনিস ওইগুলো ইয়ে করে পড়লেই স্যার ভুল থাকুক স্যার, আমাদের তো মানে স্যার ওটা স্যার সংশোধন করে পড়বো স্যার, নাইলে তো স্যার তোমরা তো সংশোধন করে পারবা, কিন্তু একসময় তো যা ধরবে যে স্যার আপনি তো ভুল কপি দিয়েছেন, তুমি ধরবা না, অন্যরা ধরবে। স্যার আমাদের স্যার আমরা তো এই ক্লাসগুলো করেছি, এ সম্পর্কে ধারণা আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা ইয়া করো, যেহেতু ক্লাস করছো তোমাদের ধারণা আছে, তোমরা এটা থেকে পড়বা, বিশেষ করে ওই পটেটো ডিজিজ গুলি একটু ভালো করে পড়বা। আমি তো পটেটো, টমেটো, ব্রিঞ্জাল এর মধ্যেই তো ছিলাম নাকি? হ্যাঁ, পটেটো, টমেটো বাদ, পটেটো, ব্রিঞ্জাল আর কান্ট্রি বিন। হ্যাঁ, ক্যাবেজ ছিল কি? হ্যাঁ, ক্যাবেজ আর বিন। হ্যাঁ, ওই চারটা ক্রপ পড়বা, খুব বেশি না, মেজর ডিজিজ গুলি পড়বা। হ্যাঁ, মেজর ডিজিজ গুলি পড়বা, অনলি মেজর ডিজিজ। হ্যাঁ, অনলি মেজর ডিজিজ। জি স্যার, মেজর ডিজিজ গুলো ওভারঅল আপনি একবার শুধু নামগুলো বলে দিতেন। হ্যাঁ, ওই যে বলছি তো, লেড ব্লাইট একটা মেজর ডিজিজ, তারপরে পিথিয়ামের ক্ষেত্রে এটা এত মেজর ডিজিজ, আর উইল্টের তো মেজর ডিজিজ আছেই, উইল্ট। আর ইয়াতে ফোর্সিস ব্লাইট পড়বা, বেগুনের ফোর্সিস ব্লাইট। জি স্যার। পটেটো, তারপরে কি বললাম স্যার? ব্রিঞ্জাল বলেছেন। দাঁড়াও, আমার কাছে আমি একটু নোট রাখি। পটেটো, বিনের অ্যানথ্রাসনোজ, পটেটোর মধ্যে কি বললাম? লেড ব্লাইট, লেড ব্লাইট পড়বা। তারপরে ড্যাম্পিং অফ পটেটো আসুক, টমেটো আসুক, বেগুন আসুক, একই জিনিস, বুঝতে পারছো? হয়তোবা কোশ্চেনের সুবিধার জন্য আমরা অনেক সময় ক্রপটা চেঞ্জ করে দিই, কিন্তু মনে করে না স্যার তো বলছে টমেটো বাদ, তাহলে টমেটো আসলো কেন? টমেটোর ড্যাম্পিং অফ, ব্রিঞ্জালের ড্যাম্পিং অফ, পটেটোর ড্যাম্পিং অফ, এগুলো একই। অনেক সময় কোশ্চেনের ইয়ার জন্য, সিকোয়েন্সের জন্য বা স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য ক্রপটা চেঞ্জ করে দেওয়া, কিন্তু মনে করবা যে ড্যাম্পিং অফ ডিজিজটা ইম্পর্টেন্ট। আর কি বলছি স্যার? হলো হার্ট আর ব্ল্যাক হার্ট, এগুলো পড়বা। জি স্যার। আর একটা জিনিস পড়বা হলো ওই যে হলো হার্ট, ব্ল্যাক হার্ট, ড্যাম্পিং অফ, লেড ব্লাইট, আর পড়বা উইল্ট পড়বা। পটেটো, উইল্ট, যে টমেটো, বেগুন আর পটেটো, উইল্ট একই জিনিস। হ্যাঁ, তারপরে বিন, অ্যানথ্রাকনোজ পড়বা। জি স্যার। ঠিক আছে, বিনের অ্যানথ্রাকনোজ, আর কি পড়বা? বিনের আর ব্রিঞ্জালের পর্বা হলো ফোর্সিস ব্লাইট। এগুলির কন্ট্রোল মেজার পড়বা, সিমটম পড়বা। তারপরে ফেভারেবল কন্ডিশন পড়বা। আরেকটা জিনিস পড়বা, সোর্স অফ ইনফেকশন। এই তো সংক্ষিপ্তে, একেবারে সংক্ষেপ করে ফেলো না, বুঝতে পারছো? মিস্টার বিনের গল্প মনে আছে? হ্যাঁ,
মিস্টার বিনের গল্প স্যার বলেন স্যার, গল্পটা শুনি স্যার। হ্যাঁ, গল্পটা যে সুটকেস নিয়ে যাচ্ছিল, কাপড় ধরে না, তারপরে কাটতে কাটতে প্যান্ট কেটে কেটে পরে কি করে ফেলছিল, একেবারে জাঙ্গিয়ার মতো করে ফেলছিল। ওইরকম করে ফেল না তোমরা, ঠিক আছে? স্যার সংক্ষিপ্ত করেন, করতে করতে আমাকে কাটতে কাটতে এমন কাটো না যে আমার হাত পা সব কেটে ফেললা, তাইলে কিন্তু মুশকিল, আমি কোশ্চেনই করতে পারবো না। স্যার আজকের ক্লাসটা হওয়াতে ভালো হয়েছে, তাই কারণ টমেটো বাদ দেওয়াতে আমরা ভেবেছিলাম যে উইলটাও বাদ, মানে টমেটোর ক্ষেত্রে যে উইলটা ছিল ওটা হয়তো বাদ। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি। উইল্ট বলতে বেগুনের উইল্ট, টমেটোর উইল্ট, সব উইল্ট একই। ব্যাকটেরিয়াল উইল্ট আর ফাঙ্গাল উইল্টের মধ্যে একটু পার্থক্যটা পারবা। ক্যাবেজের কোনটা কোনটা? আরে প্যান্ট তো কেটেই ফেলছো মিস্টার বিনের, আবার ক্যাবেজে যাও কেন? ক্যাবেজে তো অল্টারনেরিয়া পড়বা, অল্টারনেরিয়ার লিভ স্পট, অল্টারনেরিয়া। আমাকে যত মনে করাই দিবা ততই তো বিপদ। না স্যার, আপনার কথাতে বুঝতে পারছি স্যার, ক্যাবেজ বাদ। না না, ক্যাবেজ বাদ লিখছি, আমি লিখছি, যাই না আমার কাছে, আমি কিন্তু নোট নিচ্ছি, বুঝতে পারছো? নোট নিচ্ছি স্যার এটা কনসিডার করেন। হ্যাঁ, এটা কনসিডার হয়েছে, সবই কনসিডার। এখন ওই যে বললাম ক্যাবেজ বাদ। হ্যাঁ, তাহলে মিস্টার বিনের কাছে যাইতে হবে আমার। মিস্টার বিন বাংলা ভার্সন না কেসি দিয়া যেভাবে কাটতেছ, এটা তো তোমাদেরও বিপদ। যাক, আমরা তোমাদের প্রতি সিম্পাথাইজ, কালকে আমরা বসছিলাম, অনেক আলোচনা হয়েছে এগুলি নিয়ে। ভেরি মাচ সিম্পাথাইজ টুয়ার্ডস ইউ। কাজে আসবা, পরীক্ষা দিবা, তারপরে দেখা যাবে কি করা যায়। তবে পড়বা একটু, আর তোমাদের তো ভালো নলেজ আছে, আমার কাছে খুব ভালো লাগলো আজকে এই বিষয়গুলি। তোমরা অনেকগুলি প্রশ্ন উত্তর দিয়েছ। আমি তো আসলে ওই ধরছিলাম স্পেশাল বেস, তো স্পেশাল বেস তো আমরা তো সবই পারি। হ্যাঁ, গুড, ভেরি গুড। পারি মানে কি, আমি সিলেবাসটা পুরাটা দিয়ে দেই, তাহলে স্যার খারাপ হয়ে যাবে। আমাদের ফাইনাল মিড কুইজ একদিনে, তো আসলে অনেক প্রেসার হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই প্রেসার হবে। তবে তোমরা এটা যদি রেগুলার সকালে হতো যে কুইজের পরে মিড তারপরে ফাইনাল, তাহলে বড় সিলেবাসে তোমরা করো না কেন, ওই ইয়ার আগে ওই 9টা থেকে একটা কুইজ বা মিড সেমিস্টার দিয়া তারপরে তোমরা 10টায় পরীক্ষা ঢুকো না কেন, ফাইনাল পরীক্ষা, সুবিধা হবে না? আবার আগে ফাইনালটা দেওয়া উচিত, ফাইনালটা হোক স্যার। পরে স্যার কুইজের টেনশনে ফাইনাল খারাপ হয়ে গেছে। না, তাহলে মিড সেমিস্টারটা আগে দাও, মিড সেমিস্টার তো একই রকম হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যেভাবে সুবিধা হয় করো। হ্যাঁ হ্যাঁ, ফাইনাল থেকে হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক জানি না। আমরা স্যার বাদ দেওয়া হয় নাই। তোমরা মিউট করে আমার কথা শোনো। সেটা হলো, গতকাল আমরা মিটিং এ বসছিলাম, মিটিং এ বসে আমার অংশ আমি বলে দিয়েছি আমদাদ স্যারকে, মামুন স্যারের অংশ উনি বলছেন, শফিক স্যারের অংশ, মহিদুল স্যারের অংশ এবং আমদাদ স্যারের অংশ, এগুলি তার উনি নোট করছেন যে কোন কোন অংশটা সিলেবাসের বাদ দেওয়া যাবে এবং কোন কোন অংশটা থেকে পরীক্ষা নেওয়া হবে। সেখানে আমি যে সাজেশন দিয়েছি, আমি এখন এটা এইভাবে বললাম, আগেও তোমাদেরকে এইটুকুই বলেছিলাম আমার যতটুকু মনে পড়ে। আর মামুন স্যারও যেটা দিয়েছে, আমরা বিচ্ছিন্নভাবে না বলে আমরা বলছি যে আপনি যেহেতু চেয়ারম্যান, আপনি একা ছাত্রদেরকে এই বিষয়গুলি কনভে করে দেন। কারণ আমরা বললে হবে কি, কোন একটা গ্রুপকে বললাম, আরেকটা গ্রুপ জানলো না, বা ছাত্ররা কেউ জানলো না, তখন এই বিষয়টা কিন্তু ইনডিসক্রিমিনেট হয়ে যায়। সেটা যাতে অ্যাভয়েড করা যায়, যার কারণে আমরা ওনাকে দায়িত্ব দিয়েছি। উনি সাজেশন দিবেন বা উনি সিলেবাস সম্বন্ধে বলবেন বলতে আমি ওইটাই বুঝাচ্ছি, শুধু ওনার অংশ না, সবার অংশ উনি বলবেন। হ্যাঁ, তাহলে তো আর অসুবিধা নেই। এখন আমি যে স্পেশাল বেস মনে করে যে তোমাদেরকে পড়াইতেছি, এটা তো খুব মুশকিল হয়ে গেল। যাই হোক, আবার দেখা হইলো একটা সুযোগে, একটা চান্সে, সবার সাথে কথা হইলো। আমি আর কথা না বাড়াইয়া শেষ করে দিই নাকি? জি স্যার, দোয়া করবেন স্যার। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করো সবাই। সবাই ভালো থেকো। আমরা তাহলে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।